রাশির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। ৭৭ আর এই গিয়ে ৭৮। মোটে ৭৮। এর চেয়ে বেশি তো নবাবের দেহরক্ষীর কাছে থাকে। দূর 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 দূর। অনেকদিন মহারাজকে হাত করে মোহর নেওয়া হয়নি, কিছু একটা করতেই হবে। কই গো, কিছু কি ঠিক করলে? রাজকুমারের জন্মদিনে কি উপহার দেবে? হ্যাঁ গো, পেয়েছি, এই দেখো। উমা, এই যে তোমার ছোটবেলা সোনার আংটিখানা। হ্যাঁ গিন্নি, ঠিক ধরেছ। যেটুকু যা গয়না ছিল সবই তো দেওয়া হয়ে গেছে, নহে বিক্রি হয়েছে। আর তো কাউকে কিছু দেওয়ার নেই, তাই ভাবলাম এটাই উপহারে দিই। সে ভালো ভেবেছো। বেশ, আসি তাহলে, ওদিকে সবার দেরি হয়ে যাচ্ছে গিন্নি। আচ্ছা শোনো, একটা কথা বলতে ভুলে গেছিলাম, আজ একটু তাড়াতাড়ি বাড়ি এসো। শাড়িওয়ালাকে আসতে বলেছি দুপুরে। আবার শাড়িওয়ালা কেন? আরে তুমি ভুলে গেলে, সামনে আমার মন্দির বিয়ে, তার জন্য নতুন শাড়ি লাগবে না গো। একমাত্র বড় মাসির মেয়ে বলে কথা। বুঝলাম, তো ওই একটা শাড়ির জন্য আবার আমাকে থাকতে হবে? 3টে শাড়ি উপহারের পাশাপাশি আমারও একটা শাড়ি চাই। হ্যাঁ আচ্ছা, তুমি নতুন শাড়ি নিয়ে কি করবে বলো তো? বিয়েটা তো তোমার বংশীর। বলি, সারাটা জীবন তো এই এক কাপড়ই কাটিয়ে দিলাম, কি দিয়েছো তুমি আমায়? কেন, এই নিজেকে? আমার মতো স্বামী আর কোথাও পাবে? ও সব মন ভুলানো কথায় আর চিড়ে ভিজবে না, তাড়াতাড়ি আসবে বলে দিলাম। হ্যাঁ অগত্যা। দূর, গিন্নিরও যত কথা সব বেরোনোর সময়, আবার তাড়াতাড়ি ফিরেও আসতে হবে শাড়ির জন্য। দেখি মহারাজকে বলি অগ্রিম বেতনের জন্য, না হলে তো শাড়ি কেনা যাবে না। তাও একটা হলে হতো, কিন্তু এনাকেও দিতে হবে। আসলে সত্যিই তো, গিন্নি আমার কত যত্ন আত্তি করে, কিন্তু তাকে আজ পর্যন্ত তেমন কিছু উপহার দিতে পারেনি। না, গিয়ে বলি। রাজকুমারীর জন্মদিন উপলক্ষে যে আপনারা এত উপহার এনেছেন তার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের সকলের আশীর্বাদ ও ভালোবাসা আমি রাজকুমারের কাছে পৌঁছে দেব। এ আর এমন কি মহারাজ, জানেনই তো রাজকুমার আমাদের সকলের কাছে কত প্রিয়। ঠিক ঠিক। কিন্তু আমি অবাক হচ্ছি, আপনার প্রিয় গোপাল জন্মদিন ভুলে গেছে দেখে এখনো পর্যন্ত তার কোনো পাত্তাই নেই। হ্যাঁ তাই তো, গোপাল আসেনি কেন? এসে গেছি মহারাজ। তা বলি, এসে তো উদ্ধার করে দিয়েছো, আজ রাজকুমারের জন্মদিন, সে কথা কি মাথায় আছে? ক্ষমা করবেন মহারাজ, আসলে ওই রাজকুমারের উপহার আর গিন্নির আবদার এসবের জন্যই আমার দেরি হয়ে গেল আর কি। এই নিন রানীমা, আমার তরফ থেকে রাজকুমারের জন্য ছোট্ট উপহার। অনেক অনেক ধন্যবাদ গোপাল। তবে মহারাজ, আমারও একটা অনুরোধ ছিল। কি? আমাকে যদি অগ্রিম বেতন হিসাবে কিছু মোহর দেন, তাই নিয়ে আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। উনি বলবেন আর ওনাকে দিতে হবে, মামা বাড়ির আবদার। যেটা জানেন না তার মাঝে এত কথা বলেন কেন? হ্যাঁ, আসলে মহারাজ, আমার গিন্নির বোনের মেয়ের বিয়ে সামনে, তাই গিন্নি আবদার করেছে ওই নতুন শাড়ি কেনার জন্য। জানেনই তো বিয়ে বাড়ির কত খরচা, তাই। এ তো খুব ভালো কথা, কিন্তু অগ্রিম বেতন কেন? এমন একটা ভালো খবর দিলে আমার তরফ থেকে তোমার জন্য কিছু মোহর উপহার। এই না। ধন্য মা আপনি, আপনার মতো মা থাকতে সত্যি ছেলের কোনো চিন্তা থাকে না রানীমা। বেটা আবার সুযোগ বুঝে মোহর পেল, কেন যে আমার এমন হয় না। এবার তাহলে আসি মহারাজ, গিন্নি ওদিকে অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, আজ তাহলে সভা এখানেই শেষ করলাম। মহারাজ, আপনার সাথে আমার একান্তে কিছু কথা আছে, আমি অন্দরমহলে গেলাম। রানীমার আবার হঠাৎ কি হলো, ব্যাপারটা দেখতে হচ্ছে।
আজ আমি বুঝতে পারছি আপনি আমাকে একদম ভালোবাসেন না মহারাজ। ও কি কথা বলছো রানী? একদম ঠিক বলছি। নিজের গিন্নির আবদার মেটানোর জন্য গোপাল কত ভাবে, নতুন শাড়ি কিনে দেবার জন্য অগ্রিম বেতন অব্দি চাইলো, আর আপনি? আমি তো রাজা, আমি কেন বেতন চাইবো? সেটাই তো, রাজা হয়েও আপনি কখনো এমন কিচ্ছু করেননি, কিচ্ছু না। আহা, রাগ করে না। আমি তোমাকে সব থেকে সুন্দর শাড়ি উপহার দেব, একেবারে সোনার সুতোর কাজ করা মুক্ত বসানো শাড়ি। এমন শাড়ি কেউ কখনো দেখেনি। ও মা, সত্যি? আচ্ছা, এই ব্যাপার। গোপালের কথা শুনে এবার মহারাজ ও রানীমাকে উপহার দেবে? ধুর, আমারই ভাগ্যটা খারাপ। হাজার চেষ্টা করেও গোপালকে আটকানো যায় না। দূর দূর দূর, আমি যা চেয়েছিলাম তা ওই গোপাল পেয়ে গেল। ও কি গো, তুমি কার সাথে কথা বলছো? দুর্ভাগ্যর সাথে। কি সব অলক্ষণে কথা? কি হয়েছে? কি আর হবে, সবই তো তোমার দোষ। আমার দোষ? হ্যাঁ, তুমি আমার কাছে বায়না করো না কেন কিছু? তুমি বায়না করনি বলেই আজ আমি রানীমার কাছ থেকে মোহর পেলাম না, কিন্তু গোপাল পেয়ে গেল। এবার বুঝলাম। ঠিক আছে, এখন তাহলে বায়না করছি, তুমি কাল গিয়ে সেটা রানীমাকে জানাবে। ঠিক আছে? হ্যাঁ, করো করো করো, বায়না করো, বায়না করো। কি চাই, কি চাই, কি চাই? পেয়েছি। তুমি রানীমাকে গিয়ে বলবে যে আমার একটা সোনার হার চাই। এই না হলে আমার বউ। দারুণ চাল চেলেছো। কি গো মন্ত্রী, আজ যে তুমি দেরি করলে বড়। আগে মহারাজ, আমাকে সময় নিয়ে শোনাতে শোনাতে মন্ত্রীমশাইয়ের মনে হয় নিজেরই সময় জ্ঞান খারাপ হয়ে গেছে। তুমি থামো তো মহারাজ, আমারও খুব বড় একটা বিপদ হয়ে গেছে। একমাত্র রানীমাই আমাকে বাঁচাতে পারবেন। আমাকে একটু ওনার সাথে দেখা করার অনুমতি দিন মহারাজ। কিন্তু তোমাদের রানীমা তো এখানে নেই। আসলে জানোই তো যে কুমার অনেক দূরে থাকে, তাই গতকাল রাতেই রওনা দিয়েছে। সে কি, রানীমা নেই? এবার কি হবে আমার? কেন কেন কেন, কি হয়েছে? আসলে মহারাজ, আমার বউ আমার কাছে সোনার হার গড়িয়ে দেওয়ার বায়না করেছে, তাই আমার। বুঝেছি বুঝেছি, চুপ করো তুমি। এখন তোমাকে মোহর দিতে পারবো না। কেন মহারাজ? পরের মাসে দিতে পারবো। আসলে তোমাদের রানীমাকে সোনার সুতো দিয়ে কাজ করা এক শাড়ি উপহার করেছি সদ্য, যার জন্য অনেক খরচ হয়ে গেছে। তাহলে আমার সোনার হার পরের মাসে গড়িয়ে দিও। এটা তো ঠিক না। গোপাল আপনার প্রিয় বলে যখন যা চায় তখনই সাথে সাথেই পেয়ে যায়, আর আমার বেলায় এমন। এমন কোনো ব্যাপার নয় মন্ত্রী। মহারাজ, আপনি বরং আমাকে দেওয়া মোহরগুলো আমার অগ্রিম বেতন হিসেবে ধরুন, না হলে মন্ত্রীমশাই এমন অভিযোগ বারবার করবেন। আহা গোপাল, তোমাকে তো স্বয়ং রানীমা উপহার দিয়েছেন, এসব কিছু করতে হবে না। যেমন আছে তেমনই থাক। ঠিক আছে, আমিও দেখে নেব পরে। কি দেখে নেবে মন্ত্রী? না না, ও কিছু না মহারাজ, পরেই দেখে হার গড়ানোর কথা বলছি। না, মন্ত্রীর হাবভাব মোটেই ঠিক ভালো লাগছে না। বেটা মনে মনে নিশ্চয়ই কোনো ফন্দি আটছে আমার বিরুদ্ধে। কিছু একটা করতেই হবে। গোপালের ওই মোহর উপহার পাওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। একটু মাথা খাটাই, একটু মাথা খাটাই। উপায় পেয়েছি। আমাকে এখনই নবাবের কাছে গিয়ে মহারাজের নামে বলতে হবে। প্রণাম নবাব বাহাদুর। আরে, এ যে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের মন্ত্রী, তো হঠাৎ এখানে কেন? আমি নবাব বাহাদুরকে আন্তরিক ধন্যবাদ জানাতে এসেছি। কিসের জন্য? এই যে আমরা খুব খুশি রাজা কৃষ্ণচন্দ্রের মতো একজন শক্তিশালী রাজা পেয়ে। শুধু সামরিক বলেই নয়, আর্থিক, সামাজিক, রাজনৈতিক সব দিক থেকে। আর এটা সম্ভব হয়েছে আপনার মতো একজন নবাবের মহারাজের ওপর কৃপা দৃষ্টির জন্য। বলতেটা কি চাইছো তুমি? তেমন কিছুই না, আপনার গুণগান করছি। নইলে আপনিই বলুন না, আমাদের মহারাজ কখনো সোনার সুতোয় বোনা মুক্তোর কাজ করা শাড়ি কিনে রানীমাকে উপহার দিতে পারে? কি সোনার শাড়ি?
হ্যাঁ, এমন দামি শাড়ি যা হয়তো নবাবের কাছেও নেই। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন আসতে পারো। আর শোনো, আমি তোমাদের রাজ্য পরিদর্শনের জন্য লোক পাঠাবো। কবে কখন সেটা কাল তোমাদের সূচনা পাঠিয়ে দেবো, কেমন? তো ঠিক জায়গাতেই আগুনটা ধরিয়েছি মনে হচ্ছে। বেশ, ব্যাপারটা আমার মোটেই ঠিক লাগছে না উজির। কৃষ্ণচন্দ্রর মতো এক সামান্য রাজা এত দামি শাড়ি কিনলো কি করে? কালো বাজারি করছে না তো? আমিও একই কথা ভাবছিলাম হুজুর। এক কাজ করো, কালকে কৃষ্ণনগরে খবর পাঠাও। 2 দিন পর রাজকার্য পরিদর্শনের জন্য তুমি সেখানে যাবে। সব খতিয়ে দেখবে, আর কিছু বেগতিক বা গরমিল দেখলে সেটা বাজেয়াপ্ত করে নেবে, কেমন? আর কে হুজুর? কি হয়েছে মহারাজ? কার চিঠি? নবাবের রাজকার্য পরিদর্শনের জন্য লোক পাঠাবে 2 দিন পর। এতে চিন্তার কি আছে মহারাজ? চিন্তার বিষয় আছে। নবাব আমার রাজকোষের হিসাবও মিলিয়ে দেখতে চায়। কোনো একটা ভাবে নবাবের কানে আমার সোনার শাড়ি কেনার কথাটা চলে গেছে, তাই সন্দেহ করছে। সে কি কাণ্ড! নবাবকে তো চিনি, ভুল ধরার কোনো সুযোগ ছাড়বে না। আর চিঠিতে পরিষ্কার লিখে দিয়েছে, হিসেবের একটু এদিক ওদিক হলেই সে সব বাজেয়াপ্ত করে নেবে। হায় কপাল, এ সব হয়েছে গোপালের জন্য। অমনি শুরু করে দিলেন। আচ্ছা, আমি আবার কি করেছি বলুন তো? তুমিই তো করেছো। সেদিন যদি তুমি তোমার গিন্নির শাড়ি কেনার কথাটা রানীমার কানে না তুলতে, তাহলে রানীমাও মহারাজের কাছে শাড়ির জন্য বায়না করতেন না, মহারাজও সোনার শাড়ি কিনতেন না, আর নবাবও জানতে পারতেন না। একদম ঠিক কথা বলেছ মন্ত্রী, সব দোষ তোমার গোপাল। মহারাজ, আপনি এমন বলছেন? হ্যাঁ বলছি, কারণ এটাই হয়েছে। দুশ্চিন্তায় এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। আমি জানি না তোমার জন্য আজ অব্দি এমন বিপদে কবে পড়েছি। এবার তোমাকেই এখান থেকে বেরোনোর উপায় বের করতে হবে। আর যদি তা না করতে পারো, তাহলে আজ পর্যন্ত তোমাকে যত মোহর উপহার দেওয়া হয়েছে সেই সব উপহারের মোহর ফেরত দিতে হবে। সব মোহর যে প্রায় খরচ হয়ে গেছে মহারাজ, আবার আমি কোথা থেকে পাবো? সেটা তুমি জানো। এইবার গোপাল ভালো মতো জব্দ হয়েছে। এই যে লঘু পাপে গুরুদণ্ড। গোপাল পড়ল ফাঁদে। এমন দেখে মন্ত্রী হাসে আর আমার মনটা কাঁদে। এখানে বসে কি করছো গো গিন্নি? এসে পড়েছ? ও মা, তোমার মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? আর বলো না, এই হিসেবের ঠেলায় সবকিছু বেহিসাবি হয়ে যাচ্ছে একেবারে। আচ্ছা, তুমি কি করছিলে ওই রসিদগুলো নিয়ে? দেখে হিসেব করছিলাম এই মাসে অনেক খরচ হয়েছে কিনা, সেই বুঝে পরের দিনগুলো চালাতে হবে গো। কি বললে? রসিদ দেখে হিসেব কষা? রি, এটা তোমার মাথাতেই আসেনি। ধন্যবাদ গিন্নি, আরো একবার তোমার জন্য এই যাত্রায় আমি বেঁচে যাব মনে হচ্ছে। বেঁচে যাবে কেন? কি হয়েছে? আচ্ছা, আমাকে আবার একটু রাজপ্রাসাদে যেতে হবে। আমি এলাম গিন্নি। কি যে বলে লোকটা, কিছুই বুঝতে পারি না। আসতে পারি মহারাজ? এ কি গোপাল, তুমি? আর কোনো চিন্তা নেই মহারাজ, নবাবকে হিসেব বোঝানোর উপায় পেয়ে গেছি। কি বলছো? কি 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 উপায়? এই দুদিনে আপনি শুধু সকল প্রজাদের কাছ থেকে পুরনো রসিদ সংগ্রহ করুন, তাহলেই কেল্লা ফতে। তাই নাকি? আর নয়তো কি? তবে এ ব্যাপারে মন্ত্রী মশাইকে কিন্তু কিচ্ছু জানতে দেওয়া যাবে না। শুধু আমি যা বলছি তাই করুন মহারাজ। সে তো বুঝলাম, কিন্তু প্রজাদের থেকে পুরনো রসিদ সংগ্রহের কথা ঘোষণা করলেই মন্ত্রী এমনিই জানতে পেরে যাবে। চিন্তা করবেন না মহারাজ, আমার কাছে এটারও উপায় আছে। আপনি শুধু খেয়াল রাখবেন যাতে এই কথা 5 কান না হয়। বাকিটা ভরসা রাখুন, কৃষ্ণনগরের একটা ঘাসও নবাব বাজেয়াপ্ত করতে পারবে না। গোপাল দাদু, আমরা সব চলে এসেছি। ভালো সময় এসেছিস।
তোদের দাদুর ভবিষ্যৎ এখন তোদেরই হাতে। আপন করে বলছো কেন দাদু? আমরা থাকতে তোমার কিচ্ছু হবে না, শুধু বলো না কি করতে হবে। জানি তো, তোদের যেটা করতে হবে সেটা হলো সবার বাড়ি বাড়ি গিয়ে পুরনো রসিদ সংগ্রহ করতে হবে। এই ব্যাপার, এটা এমন কি? কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে কেন চাইছি, তখন বলবি যে ওই গোপাল দাদু ওই ঠোঙা বানাবে বলে পুরনো কাগজ চাইছে। আচ্ছা, আমরা এক্ষুনি নিয়ে আসছি। যাক, প্রথম ধাপ হয়ে গেল, এবার পরের ধাপের প্রস্তুতি। যাই, একবার বরং বিজ্ঞানীর কাছ থেকে ঘুরে আসি। বিজ্ঞানী, ও বিজ্ঞানী, বাড়ি আছো? আরে গোপাল যে, এসো এসো ভেতরে এসো। বলো, তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? তোমার কাছে কালি মোছা যায় এমন কোনো কিছু আছে? কালি মোছার জিনিস? হ্যাঁ, একটা তরল রাসায়নিক পদার্থ আছে যেটা সব ধরনের কালি তুলে ফেলে। দাঁড়াও দিচ্ছি। অনেক ধন্যবাদ বিজ্ঞানী। আসুন আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। তাই নাকি? এতটা পথ উনি এসেছেন, আগে ওনার জন্য শরবত ও মিষ্টির ব্যবস্থা করি। এই যে মহারাজ, আমি জল মিষ্টির ব্যবস্থা করে এনেছি, এটাও সাথে নিন। এটা কি? কেন, হিসেব ভোলা ময়রা পাঠিয়েছে এই মিষ্টি ও শরবতের দাম। এর মধ্যে এই কাজের সাথে যুক্ত ভোলা ময়রা আর তার পরিচারকের পারিশ্রমিকও যুক্ত আছে। হ্যাঁ, আসলে আমাদের মহারাজ তো প্রতিদিনের খরচ খুব হিসেব করে চলেন, তাই। ও, আমি একটু বসবো? নিশ্চয়ই, ওই তো ওদিকে বসার জায়গা। আপনি কি হাওয়া খাবেন উজির সাহেব? তাহলে রশিদে ওটাও যুক্ত করব। মশকরা হচ্ছে? আহা, রেগে যাচ্ছেন কেন? আপনার সাথে মশকরা করার মতো স্পর্ধা আমার নেই উজির সাহেব। আসলে মাসের শেষ তো, তাই একটু বেশি হিসেবে চলতে হচ্ছে আর কি। আমাকে হিসেব দেখাচ্ছ? আর রাজা কৃষ্ণচন্দ্র যে সোনার সুতোয় বোনা শাড়ি কিনতে পারলো, সেটার হিসেব কোথায়? একটা সামান্য রাজা এত অর্থ পায় কোথা থেকে? এ আবার কেমন কথা? মহারাজ যা কিনেছেন সেটা তো তার জমানো অর্থ দিয়েই কেনা। আমি বিপথে কোনো কাজ করি না। সেটা তো রাজকোষের হিসেব দেখলেই বোঝা যাবে। শুনে রাখো গোপাল, একটুও যদি হিসেব এদিক ওদিক দেখি না, তাহলে সব বাজেয়াপ্ত করে দেব। কোনো চালাকি নয়, কোনো চালাকি নয়। বেশ, তবে করুন হিসেব। আমাদের কাছে কিন্তু সব কিছু রসিদ আছে। কই গো, আনো সব, আনো আনো। হ্যাঁ, এত রসিদ? আপনি বরং নিশ্চিন্তে হিসেব কষে নিন, আমরা আসি। বাবারে, এত হিসেব কষে কষে তো মাথা ঝিমঝিম করছে, খিদেতেও পেট চুই চুই করছে। আপনার হিসেব কত দূর উজির সাহেব? আমাকে এখান থেকে নিয়ে চলো গোপাল, আমি আর পারছি না। ও কি, অঙ্ক কষে কষে তো আপনার সব শক্তি শেষ হয়ে গেছে দেখছি। আচ্ছা চলুন চলুন চলুন, কিছু মুখে দিয়ে দিন, তাহলেই শক্তি আসবে। তাই চলো। নিন, এটা হলো দুপুরের খাবার, আনাজ মশলা, এমনকি রান্নার ঠাকুরেরও পারিশ্রমিকের হিসেব। এবার আমি পাগল হয়ে যাব। আমি আর কোনো হিসেব দেখতে চাই না। সব সময় কি আর হিসেব নিয়ে চলা যায় নাকি? কি আর করা যাবে বলুন? হিসেবে না চললে আপনি তো মহারাজের উপার্জনের উপর সন্দেহ করবেন, আর বেশি খরচ হলেই সম্পত্তি বাজেয়াপ্ত করবেন। তাই বলে সব কিছুতেই হিসেব? কোনো একদিকে বেশি খরচ হলে বাকি দিকগুলো এভাবেই কম করে চলতে হয়। কি ঠিক বলিনি? আমি আমার ভুল বুঝতে পেরেছি গোপাল, এবার আমাকে রেহাই দাও। আসলে তোমাদের মন্ত্রী নবাবের কাছে গিয়ে তোমাদের রাজা নামে উস্কেছে। কি?
মন্ত্রী এই রে খেয়েছে, আর পালাতে হবে দেখছি। ঠিক জানতাম মোহরের জন্যই এত কিছু। তাই তো নবাব এমন করেছেন। বেশ, এবার আমি ফিরে গিয়ে নবাবকে সব জানিয়ে দিচ্ছি। সত্যি গোপাল, তোমার তুলনা হয় না। আর মন্ত্রী, আগে মহারাজ, তুমি যা করেছো তার কোনো ক্ষমা নেই। তোমার জন্যই আমার এত হয়রানি হয়েছে। ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন মহারাজ। গোপালের ওপর হিংসে করে এমন করেছি, আর হবে না। একটা সুযোগ দিন মহারাজ। হ্যাঁ মহারাজ, সুযোগ দিয়েই দিন। বেশ, তবে তোমার শাস্তি হলো রানীমাকে আমি যে সোনা শাড়ি কিনে দিয়েছি সেটার পুরো দাম তোমাকে আমায় দিতে হবে। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা